দাওয়াত দিলাম, সবাই যাবেন। ওই খেলার মধ্যেও ষড়যন্ত্র কি, আমাদের মাননীয় চেয়ারপারসনের, আমাদের মাননীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, উনি প্রধান অতিথি থাকবেন। 1 নাম্বার আমাদের এস.এম. আব্দুল হালিম ভাই, উনি বিশেষ অতিথি 1 নাম্বার। 5 নাম্বার হলো সুলতান মাহমুদ বাবু, উনি বলতেছে আমার নাম 1 নম্বরে দিলেন না কেন? আরে ভাই, আপনার ওই যোগ্যতা হয় নাই, আপনার 1 নম্বর যোগ্যতা হয় নাই, আপনার যোগ্যতা হয় নাই। এই কারণেই আপনাকে স্বীকার করতে হবে। এস.এম. আব্দুল হালিম ভাই, আমার এই শোনেন বক্তব্য দিয়ে একটি কথা আমি বলতে চাই, আপনাকে স্বীকার করতে হবে যে সংসদে কথা বলার মতো একমাত্র ব্যক্তি এস.এম. আব্দুল হালিম ভাই। উনি একজন মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, উনি দেশ চালাইতেন, উনি এই দেশ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আশীর্বাদের স্বরূপ তাকে মন্ত্রী পরিষদ সচিব বানিয়েছিলেন। তাই বলতে চাই, আপনার দাপ্পারে কোনো লাভ নাই, দাফায় কোনো লাভ নাই। তারেক রহমান উনি আমাদের প্রিয় নেতা, আগামী দিনে বাংলাদেশের কর্ণধার, উনি তাকে পছন্দ করে মনোনয়ন সিলেকশন করেছেন। এস.এম. আব্দুল হালিম ভাইকে সিলেকশন করেছেন। উনি ক্লিন এমএদের মানুষ হিসেবে উনি মনোনয়ন পেয়ে গেছেন। সেই কথাটা, সেই আমি এই কথা, এই মেসেজটা আপনাদের জানিয়ে দিলাম অগ্রিম ভাবে। অগ্রিম যেমন মানুষ বলে যে ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা বলে না, আমি অগ্রিম মনোনয়নের শুভেচ্ছা জানিয়ে গেলাম আপনাদের যে আজকে হালিম ভাই মনোনয়ন পেয়ে গেছেন। এর সময়ের ব্যাপার, তাই আমি আমার বক্তব্য দিতে চাই না। অনেক কথাই ছিল ভাই, কিন্তু সময়ের অভাবে বক্তব্য দিতে পারলাম না। রিলি করতেছে। আমি সবাইকে আজকে এই প্রধান অতিথিকে আপনাদের সাথে জাতীয়তাবাদী দলকে সুরক্ষা, জাতীয়তাবাদী দলকে রক্ষা করার জন্য আগামী দিনে এই ইসলামপুরের উন্নয়নের জন্য মডেল ইসলামপুর হিসাবে পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এস.এম. আব্দুল হালিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। তারেক রহমানের চিন্তাধারা আগামী দিনে নির্বাচন হবে সৎ মানুষের দ্বারা। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক সবল উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি নবী নওয়াজ খান লোহানী বিপুল ভাইকে তার বজ্রকণ্ঠের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গাইবান্ধা ইউনিয়নের ঐতিহাসিক করইতলা মোল্লাপাড়া বাজারে আয়োজিত 10 নং গাইবান্ধা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল খালেক সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, ইসলামপুর উপজেলাবাসীর একান্ত আপনজন প্রিয় মানুষ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, ইসলামপুরের উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, যিনি বিগত ঈদের দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন, খালেদা জিয়া তার কুশলাদি জিজ্ঞাসা করেছেন, তাকে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। সেই প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম সাহেব আমাদের মাঝে উপস্থিত, পৌর বিএনপির আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জয়নাল সরকার সহ আমার সঙ্গে আগত বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এই গাইবান্ধা ইউনিয়নের বাসীর প্রতি। কারণ আমি বিগত 2টি নির্বাচন করেছি উপজেলা পরিষদের। এই 2টি নির্বাচনে এলাকাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনের ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে এখানে আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আমি কারণ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে চাই না, শুধু 2-1টি কথা বলতে চাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকে ইসলামপুরের মানুষ আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক এমপি সাহেবের আচার ব্যবহারে মনে হয় কেউ সন্তুষ্ট নয়।
এই জন্য তার দল থেকে লোকজন দলে দলে তাকে ছেড়ে প্রত্যাখ্যান করে এস এম আব্দুল হালিম সাহেবের পক্ষে এসে কাজ করতেছে। সাথী বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আপনার কাছে আমার অনুরোধ, কারণ বিএনপির মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসায় পর্যবসিত যাতে না হয়। এখানে সুলতান মাহমুদ বাবু ভাই, আপনি নমিনেশন যদি নিয়ে আসেন, আমরা সবাই মিলে আপনার কাজ করব। আর যদি আমাদের হালিম সাহেব নমিনেশন নিয়ে আসে, আপনারা আমাদের সঙ্গে কাজ করে তাকে এমপি বানাবেন, আমরা পরবর্তীতে মন্ত্রীও পাবো। এই প্রত্যাশা ইসলামপুরবাসী আমরা রাখতে চাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে হালিম সাহেব প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। শীতের সময় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন, বন্যার্তদের পাশে। আমরা পরশুদিন মন্ডের চর যাবো বন্যার্তদের সাহায্য করার জন্য, সেখানে জনসভা করব। আমি তাই বলতে চাই, হালিম সাহেবকে যোগ্য মনে করে হালিম সাহেবের মতো একজন মানুষ যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করি, অবশ্যই ইসলামপুরবাসী উপকৃত হবে। এবং আজকের এই সভা না করার জন্য অনেক টেলিফোন, অনেক একত্রে মিনতি করা হয়েছে। আমি বলতে চাই, ইসলামপুরের মানুষ হিসেবে আমাদের ন্যায্য অধিকার রয়েছে প্রত্যেক এলাকায় মিটিং করার জন্য। আপনারা যখন আমাদের এলাকায় মিটিং করতে যান, আমরা কোনোদিন বাধা প্রদান করি নাই, করব না। যত ইচ্ছে করেন, আপনার এলাকায়, এই এলাকাতেও আমরা আসবো মিটিং। আমরা কোনো প্রতিরোধে আমরা বিশ্বাস করি না। কোনো সকল প্রতিরোধ প্রত্যাখ্যান করে হালিম সাহেবের অগ্রযাত্রা এগিয়ে যাবে, এই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এই গাইবান্ধা ইউনিয়নবাসী জিন্দাবাদ, হালিম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলা হয় না। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, আজকের প্রধান অতিথি জনাব এস এম আব্দুল হালিম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হালিম ভাই, তুমি এগিয়ে চলো। হালিম ভাই, তুমি এগিয়ে চলো। ইসলামপুরবাসী তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গাইবান্ধার কড়ইতলার এই অঞ্চলে এই পথসভায় ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সঙ্গে আগত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আমার সম্মুখে আপনারা সুধীমণ্ডলী এলাকার জাতীয়তাবাদী দলের অভূতপূর্ব শক্তি, যারা জাতীয়তাবাদী শক্তিকে বাঁচিয়ে রেখেছেন। সামনের দিনে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এই এলাকার আমরা উন্নয়ন সাধন করব। সেই সমস্ত গুণী ব্যক্তি এখানে এসেছেন, তাদেরকে আমার সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সময় খুব কম, অনেক কথা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গুমড়ে গুমড়ে মরে। বিগত 15-16 বছরে যে দুঃখ যন্ত্রণা আমাদের মধ্যে রয়েছে, আপনারা এখানে তার মধ্যে অনেকে রয়েছেন। শত শত কর্মী, শত শত নেতা, শত শত নিরপেক্ষ লোক নির্যাতিত হয়েছেন, গৃহহারা হয়েছেন, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়েছে, স্ত্রী পুত্র তাদের খোঁজ খবর রাখতে পারেন না। বহুদিন পাট খেতে ঘুমিয়েছেন, আখ খেতে ঘুমিয়েছেন। দেহে এখনও অনেকের দাগ রয়েছে, অনেকের ছড়ার গুলি এখনও রয়েছে। আমার সামান্য দুঃখ বেদনা আমি পেয়েছি। আমার তুলনায় আমার এই দলের মহাসচিব, বড় বড় নেতৃবৃন্দ, তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে। সেই মামলা দিয়েছে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে হয়রানি করতে, তাদের মানসিক যন্ত্রণা করতে। শুধু জেলখানা গেলেই যন্ত্রণা হয় তা নয়,
মানসিক যন্ত্রণা, পরিবার থেকে বিচ্ছেদ এবং এমন মানসিক যন্ত্রণা যেন ভবিষ্যতে রাজনীতি করতে না পারে। কাউকে কাউকে ভারতে পাঠিয়ে দিয়েছে, কাউকে কাউকে গুম করে দিয়েছে। আমার বিরুদ্ধে 4টি মামলা হয়েছিল, 14টি মামলা হয়েছিল। সেটি কোন সময়? আমার যখন মেরুদণ্ডে একটি অপারেশন হয়েছিল, দুর্দান্ত সিরিয়াস অপারেশন হয়েছিল। এই হাসপাতালে থাকতে আমার বিরুদ্ধে সিরিজ, প্রথম 1, 2, 3 হাসপাতাল থেকে আসলাম, আরও মামলা, 14টি মামলা। সেই মামলাতে আমাকে খুব জেলখানা নিয়ে গেলে যে আমি দুঃখ পেতাম তা নয়, কিন্তু নির্যাতনটা কোথায়? আমাকে হুইল চেয়ারে উঠতে হইতো। এই যে সেলিম বললো, এই সেলিম এখানে আছে, সেলিম, তার সঙ্গে আমার বাবু আরেকজন আছে, বেশ কয়েকজন ছিল, তার মধ্যে সেলিম প্রত্যেক দিনই সকালে উঠে যেত হুইল চেয়ার হাতে নিয়ে। আপনারা পুরনো ঢাকা গিয়েছেন, সেখানে কোর্ট দেখেছেন, সেই কোর্টের বিশ্রী অবস্থা। সেখানে লিফট আছে, লিফট মাঝে মাঝে অচল হয়ে থাকতো, 1.5 তলা উঠে সেখানে উঠতে হইতো। আমার পক্ষে হেঁটে ওঠা সম্ভব হয়নি, এরা এই হুইল চেয়ার হাতে করে নিয়ে সেখানে দিত। শুধু একটি কোর্ট নয়, হাইকোর্ট, জজ কোর্ট, মহানগর কোর্ট ইত্যাদি কোর্ট, থানা, এইভাবে প্রায় আমাকে 2-2.5 বছর ক্রমাগত হতো। এবং এসবি বলে পুলিশের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সেই সমস্ত সিপাহি বা দারোগা, তাদের তো দোষ নেই, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি যে বাসায় থাকতাম সেই বাসার সকালে উঠেই দেখি মোটা মোটা 2 জন লোক। এরা কারা? ওরা আবার উঠে সালামও দিত। জানা গেল এরা এসবির লোক। বাবা তোমরা এত সকালে কী করছো? তোমরা কি নাস্তা খেয়েছো? আমি নিজে জিজ্ঞেস করবো, ভাই তোমরা কি নাস্তা করেছো? ওরা তখন লজ্জা পেত। অনেক আমাদের আবার মেয়েদেরকে যখন বেরিয়ে যেত তখন বলতো, আপনার আব্বা কি আছে? আমরা তো এসেছিলাম কিছু কথা বলতে বলে দেন। মেয়েদেরকে মানে একটা যন্ত্রণা রাখা, যে আমার আব্বুকে বোধহয় কী না করবে, আজকে বোধহয় ধরে নিয়ে যাবে। আমার স্ত্রীকে একটা মেসেজ দিয়ে গেলো এখানে দারোয়ানকে, এইভাবে একটা মানসিক যন্ত্রণা। ড্রাইভার আমাকে কোথায় নিয়ে গেল। এই 14-15টি বছর এইভাবে গৃহীত হয়েছে। আমার একটা অ্যাসোসিয়েশন ছিল, সিভিল অফিসার্স ফাউন্ডেশন, একটা রিটায়ার্ড অফিসারদের নিয়ে করেছিলাম। সেটার বিরুদ্ধে আমার অফিসে যে ঢুকে যেত, তারা অ্যারেস্ট করবে আমাকে, অ্যারেস্ট করে নিয়ে গেলে ভালো হইতো, জেলখানে থাকতাম। কিন্তু এই যে মানসিক যন্ত্রণা, আমার চাইতেও অনেকেই, এই মহাসচিব তিনি অসুস্থ হয়ে পড়েছেন, একজন ভদ্রলোক। এবং যে নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে যে পরিবারটি, সেটা কোন পরিবার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদের এই দল প্রতিষ্ঠিত, যে সততা, যে দক্ষতা, যে দেশপ্রেমের উপর দাঁড়িয়ে এই দলটি প্রতিষ্ঠিত, সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এটি একটা নির্যাতন, এর চাইতে বড় নির্যাতন হয় না। সেই পরিবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সহধর্মিণী, একটি কাপড়ে শাড়ি পরে, যারা দেখেছেন সেদিন যিনি উনি ঘর থেকে কান্না করে বেরিয়েছিলেন, তারা টেলিভিশনে দেখেছেন কীভাবে উনি ঘর থেকে বেরিয়েছেন, কান্না করে, হু হু কান্না। তার 2টি শিশু সন্তান, এই যে আজকে বর্তমান আমাদের নেতা, যে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান, এবং তার ভাতা, ছোট কনিষ্ঠ ভাতা আরাফাত রহমান, তারা তখন অনেক ছোট। তাদেরকে নিয়ে একজন বিধবা দাঁড়ে ঘুরেছে। দাঁড়ে ঘুরেছেন মানে ভিক্ষা করেননি, মানুষের যে কাছে তার আনতি, যে আমার কি অপরাধ ছিল যে আমাকে স্বামীকে এভাবে হত্যা করা হলো, আমাকে কেন বিধবা করা হলো, আমার এই সন্তানদের কেন এতিম করা হলো। সেই এতিম সন্তানরা ধীরে ধীরে বড় হয়ে যে দৃশ্যটা দেখলো, আরও করুন তারেক রহমানকে তারা মেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, তাকে ছাদে ঝুলিয়ে তাকে আহত করা হলো। সেই অবস্থায় তাকে চিকিৎসার জন্য অবশ্য পাঠানো হয়েছে। সেই সময় আমি পিজি হাসপাতাল তাকে দেখেছি, তার মাথায় হাত রেখেছি। অদ্ভুত এই মানে এত সত্য শান্ত একটা এই ইয়াং যেটা হলো আমাদের তারুণ্যের প্রতীক, তৃণমূলে ঘুরে যিনি এই সংগঠিত করেছেন, তাকে পঙ্গু করে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। বিদেশ যে চিকিৎসা করেছেন ঠিকই, কিন্তু যে মর্মযাতনা, যে হৃদয়ের বেদনা, হৃদয়ের রক্তক্ষরণ, সেটি তো শেষ হয়নি। মাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। মাতা অসুস্থ, মাতার কাছে পুত্র আসতে পারছে না, তার সন্তানের মাথায় একটু চুমু দিবেন, আদর করবেন, সেই সম্পর্ক নেই। তার কনিষ্ঠ সন্তান মৃত্যুবরণ করল, তিনি অজ্ঞান হয়ে ঘরে পড়ে রইলেন।
তার ভ্রাতা লন্ডনে খোঁজ নিতে পারলো না, জানাজায় আসতে পারলো না। এই যে দুর্বিষহ যাতনা, হৃদয়ের যাতনা, এর চাইতে তো বড় হয় না। সেই পরিবারটি আজকে আমাদের এই জনগণকে, এই বাংলাদেশের দেশপ্রেম ছিল, তাদের দেশপ্রেম ছিল বলেই অটুটভাবে রাখতে পেরেছেন এই এত বড় দলটি। লন্ডন বসে, আপনি লন্ডন বসে বিএনপির মতো কোটি কোটি যেখানে সদস্য, 17 কোটির 80% না, যেখানে বলা যায় এইটার সদস্য, তাদেরকে সংহত রাখা, ঐক্যবদ্ধ রাখা কি সহজ কথা? কিভাবে রেখেছেন? এই পরিবারের অবদান রয়েছে এবং সেই অবদানকে আমরা স্বীকার করেছি। এই যে আমরা এখানে বসে আছি, সবাই আমরা স্বীকার করেছি, না এই পরিবার আমাদের জন্য, দেশের জন্য অকুত ভয়ে তারা দাঁড়িয়ে আছে। তিনি ম্যাডাম বলেছেন, আমার পৃথিবীতে কোনো যাওয়ার জায়গা নেই, আমার কোনো বাড়িঘর কোথাও নেই, আমার এই বাংলাদেশে একটি মাত্র বাড়ি ছিল, যেই বাড়ির থেকে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা তাকে, এই আওয়ামী লীগ সরকার তাকে বহিষ্কার করে দিল। তার একদিনের নোটিশও না, বিনা নোটিশে তাকে ঘর থেকে বের করে দিলেন। অমানবিক, এই সমস্ত অমানবিক যন্ত্রণা তিনি সহ্য করেছেন। কিন্তু তিনি কি কখনো প্রতিকারমূলক, প্রতিশোধমূলক কথা কখনো বলেছেন? উনি কি কখনো শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেছেন? আপনারা কেউ বলতে পারবেন না, কেউ না। সুতরাং এমন একজন মহিষী মহিলা, যার প্রতি মানুষের অগাধ ভালোবাসা, তিনি এই 17 কোটি মানুষকে আগলে রেখেছেন সন্তান সম। সেই পরিবার, তার সন্তান এখন তারেক রহমান। তিনি এই ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন, কোনো হিংসামুক্ত কোনো কাজ নয়, কোনো দুর্বৃত্তায়ন নয়, আওয়ামী লীগের মতো কোনো অমানবিক কোনো কার্যকলাপ আমার নেতারা, আমার কর্মীরা করতে পারবে না। দুর্নীতি আজ থেকে বন্ধ, সেই বলেছেন। তারেক রহমান বারবার বলছেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিহিংসা নয়। এখানে বলছেন এই একটা নির্বাচন আসছে, নির্বাচনে অনেক ক্যান্ডিডেট হবে, সেটাই তো গণতন্ত্রের বিউটি। গণতন্ত্র মানে হচ্ছে আপনি চিন্তা করবেন একটা, আমি চিন্তা করবো, এই 10 জন 10 রকম চিন্তা করবেন, নির্বাচন করবেন। আপনারা জনগণ আপনাদের চিন্তায়, আপনাদের ব্রেনে যাকে দেশপ্রেমিক মনে করবেন, যাকে ভালো মনে করবেন, যাকে দক্ষ মনে করবেন, যাকে সৎ মনে করবেন, শিক্ষিত মনে করবেন, আপনাদের কল্যাণের জন্য যিনি আসবেন, তাকে আপনারা ভোট দেবেন। সুতরাং কে এখানে ক্যান্ডিডেট হলো একজন ABCD, আমি সেটাকে কখনো আমলে আনি না। একাধিক ক্যান্ডিডেট হওয়াটাই তো আমাদের জন্য প্রতিযোগিতা করে আমার দক্ষতা, আমার জনপ্রিয়তা প্রমাণ করার কথা। কে এখানে আরেকজন নির্বাচন করবেন, আসবেন। আমি শুনছি যে আরও 2-3 জন ক্যান্ডিডেট এরকম আসছেন, হতেই তো পারে, সেটাই তো স্বাভাবিক। সেটাই তো আপনাদের যোগ্যতাও প্রমাণ করা, আপনার সচেতনতা কেমন, আপনার রাজনৈতিক শিক্ষা আপনার কেমন, আপনি কেমন লোক আপনার বেছে নিচ্ছেন, মানে কেমন লোক আপনার যিনি কল্যাণ করতে পারেন ওইরকম লোক নিয়েছেন কিনা, সৎ লোক আপনার নিয়েছেন না, সেটা হলো পরীক্ষা। সুতরাং রাজনীতি এরকম স্বচ্ছ যদি রাজনীতি করতে চান, বাধাবিঘ্ন কেন দেবেন? কেন বাধা? সেই বাধাবিঘ্ন দিয়ে তো আপনি টিকতে পারবেন না। কারণ যিনি জনপ্রিয় তিনি তো ওভারকাম করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে ম্যান্ডেলার মতো লোক, সাউথ আফ্রিকার, কত নির্যাতন করেছে, তার বিরুদ্ধে কত কিছু, উনি তো ওভারকাম করে সব শেষে এসে থেকে উনিই প্রেসিডেন্ট হয়েছেন, তিনি সারা বিশ্বে নাম করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে মারা হয়েছে এই দেশের অকল্যাণের জন্য, দেশটাকে যে ধ্বংস হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য হলো যে আমরা বেগম জিয়াকে পেয়েছি এবং তার উত্তরসূরি তারেক রহমান পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে বিএনপি জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে উনি ফিরে আসছেন, খুব শীঘ্রই উনি ফিরে আসছেন। আমরা তার নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠা করব। নির্বাচন আসছে খুব শীঘ্রই। আপনাদের মধ্যে সচেতন, যে কথাটা বারবার বলি, আপনাদের মধ্যে সচেতন। কাজের কথা বলছেন, রাস্তাঘাট তো হবেই। রাস্তাঘাট, একটা সরকার পরিবর্তন হলে আরেকজন আসবে, এটা রাস্তাঘাট এমপির শুধু এই কাজটা নয়, এমপি এমনি এটা করবে। তবে চিন্তা চেতনা থাকবে, আপনার কিছু নতুন ভাবনা থাকতে হবে, কিছু স্বপ্ন থাকতে হবে। সে কথা অনেকে বলেছেন, আমি অন্য জায়গায় বলেছি যে আমার স্বপ্ন হচ্ছে, প্রথম স্বপ্ন হচ্ছে এই উপজেলায় আমরা ভালো মানুষ তৈরি করা। আমাদের যে ছোটো স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেগুলিতে আপনার শিক্ষা ঠিক মতো হচ্ছে কিনা,
আমাদের সন্তানরা সত্য কথা বলতে শিখছে কিনা, আমাদের সন্তানরা ভালোভাবে চলতে শিখছে কিনা, আমাদের এই সন্তান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে শুধু চিকিৎসা করবে না, রাস্তাঘাট করবে না, সত্যকারের মানুষ হিসেবে গড়ে উঠবে। আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ, যে দুর্নীতি এবং সত্যবাদী ওইরকম মানুষ তৈরি করার জন্য প্রথম পরিকল্পনা। আমি যেন গর্ব করে বাঁচে থেকে বলতে পারি, এই উপজেলা ইসলামপুর উপজেলা আমার ভালো মানুষের দল, সৎ মানুষের দল। আমরা সবাই সৎ, আমরা সবাই সৎ, আমরা সবাই ভালো। এই ভালো বলে একদিন স্লোগান দিয়ে আমরা ঢাকামুখী অভিমুখ হব এবং এই উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে দেখতে চাই। অন্যরা যাতে অনুসরণ করে যে ইসলামপুর একটা উপজেলা আছে, ওইখানে নেতৃবৃন্দ, এখানে কর্মী কোনো বিভেদ নাই। আমি নেতা কি না জানি না, আমার কথা হচ্ছে যে সবাই আমরা ভাই ভাই, নেতা কর্মীর বলে কোনো বিভেদ নাই। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। ওই পাশে বসলেই কর্মী হলেন তা নয়, এতে সময় এবং সুযোগ বয়সের কারণে হয়তো আমি এই পাশে বসেছি, আপনি ওই পাশে বসেছেন, কাল আপনি এই পাশে আসবেন, আমি হয়তো মৃত্যুবরণ করবো। এটা হলো প্রসেস, এটা হলো আল্লাহ তাআলা এই ন্যাচারাল প্রসেস করে দিয়েছেন। সুতরাং আমরা সবাই চলুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি এইখানে যে আমরা সৎ ন্যায়ের নিষ্ঠা হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বর্তমানে যে আমাদের সভাপতি আছেন অ্যাক্টিং সভাপতি, তার যে নির্দেশ ইত্যাদি মেনে আমরা এই উপজেলাটাকে প্রথম সারা দেশের কথা পরে চিন্তা করি, আমরা এই দেশটাকে, এই উপজেলাটাকে আমরা গড়ে তুলি। এই উপজেলায় আমি চাই বেকার মুক্ত, যে ছেলেরা বেকার হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তারা যাতে বেকার না থাকে। আমরা ওই সমস্ত বড় বড় ইজি স্লোগান, জিরো টলারেন্স, জিরো ইত্যাদি আমি বলতে চাই না। আমি বলতে চাই সব ছেলেমেয়েরা যারা চাকরি উপযুক্ত তারা চাকরি পায়, সেজন্য তাদেরকে শিখিয়ে দিতে হবে, হাতে কলমে শিক্ষা দিতে হবে। জেনারেল এডুকেশন যেটা আছে কলেজে পড়ো, ঠিক আছে, সাইড বাই সাইড আমি এখানে টেকনিক্যাল কলেজ, বিশেষ করে পূর্বাঞ্চলে অনেক জমাজমি সুন্দর আছে, এখানে ভালো জায়গা, এখানে কিছু টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল ইনস্টিটিউট করার অনেক সুযোগ রয়েছে। সেই সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউট করব শুধুমাত্র বেকার দূর করার জন্য। সাথে সাথে আমাদের মানবিক শিক্ষার জন্য আমাদের নারী সমাজ, নারীদের প্রতিও আমরা এখনও অনেক অবহেলা করে দিই। তাদের সেই সুযোগ সমাজ, ইসলাম নারী এবং পুরুষের সমান অধিকার দিয়েছে, কিন্তু আমরা না ইসলামিক নির্দেশ মানি, না আমাদের সামাজিক যে নির্দেশ সেটা আমরা মানি না, সেখানে আমরা বৈষম্য করি। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, সেই বৈষম্য আমরা নিজেদের ঘরের থেকে শুরু করি। সুতরাং নারী শিক্ষার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আধুনিক শিক্ষা যেটা, যে শিক্ষার কথা আমরা বলি, রাস্তাঘাট সহ, আমার এখানে রেল লাইন নাই, রেল লাইন যখন ওঠে তখন কাঁপি কেঁপে ওঠে। আমার এখানে নাই, ব্রিজ নাই, যমুনা ব্রিজ, এখানে আমার যে ছিল চলাচলের পথ, সেটা রুদ্ধ হয়ে গেছে। সুতরাং আমাদের এই যমুনার সঙ্গে এই রাস্তা, এতে ব্রডগেজ রেলওয়ে হবে এবং ফুলছড়ি এই বাহাদুরাবাদ ঘাট আমাদের টানেল, সেটা হলো অনেক বড়। সেই স্বপ্ন হচ্ছে নিচ দিয়ে একটা টানেল হবে। সেটা বহুদিনের প্রকল্প ছিল, যখন আইয়ুব খান এসেছিল একবার, আমরা ছাত্র ছিলাম তখন, কিন্তু আমি তখন থেকে ভেবছিলাম যে এইখানে কেন টানেল এখন হয়নি, বরং আমাদের ক্রমে এই সমস্ত এলাকা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি এই এলাকা আগেও এসেছি, এবার কমে এসেছি। কোথায় আপনার উন্নয়ন? কোনো উন্নয়ন নাই। সে কালকে ওই এতে গেলাম, ওখানে কোথায় গেলাম, কালকে গোয়ালের চরের ভিতরে গেলাম, যে গাড়ি নিয়ে যাওয়া, মোটর সাইকেল নিয়ে যাওয়াই সম্ভব হচ্ছে না। এই হচ্ছে উন্নয়ন। আওয়ামী লীগের সময় 15-16 বছরে যে উন্নয়ন হয়েছে, সেটাকে আমি বলি কসমেটিক উন্নয়ন। কসমেটিক উন্নয়নটা কি? মহিলারা যেমন একটু বাইরে বেড়ানোর সময় একটু লিপস্টিক দিয়ে যান সামান্য সৌন্দর্যের জন্য, বাইরে থেকে ফিরে আসে ওটাকে মিশে ফেলে। সুতরাং ওই রকম যে আমরা ঢাকায় কিছু বড় বড় ব্রিজ করেছি, যে পদ্মা ব্রিজ কিছু করেছি, পদ্মা ব্রিজের কাছে এদিকে আসে দেখেন নিচ দিয়ে যায়, দেখেন কমলা হয়ে আছে, রাস্তাঘাট নেই। সুতরাং মানুষকে দেখানোর জন্য, বিদেশকে দেখানোর জন্য ওই সমস্ত বড় বড় মেগা প্রজেক্ট। এবং মেগা প্রজেক্টটা কেন? আর একটি কি কারণ বলেন দেখি, কেউ বলতে পারেন? আর একটি হলো, যত বড় মেগা তত বড় লুটপাট। সুতরাং লুটপাটের সেই লুটপাট আমাদের বন্ধ করতে হবে, সেটাও আমাদের প্রতিজ্ঞার বিষয়। আমাদের কোনো লুটপাট নাই। আমার নেতা আমাকে সৎ বলেন, আমি জানি না কতটুকু সৎ, আমি সৎ থাকার চেষ্টা করি স্টুডেন্ট লাইফ থেকে। আমি সেই আশাটাই করবো আমার সঙ্গে যারা আছেন, যারা কর্মী, যারা নেতৃবৃন্দ আছেন, তারাও সৎ, নির্ভীক, সঠিক কথা যেখানে বলা সেখানে বলবেন। আপোষহীন, আমাদের নেত্রী আপোষহীন। কিসের জন্য আপোষহীন? অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। সেই রকমভাবে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করব। ভাই সব,
মাগরিবে নামাজ হয়ে যাবে। বক্তৃতা আমি দীর্ঘায়িত করতে চাই না। ও আজান হয়ে যায়, আমি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে যারা আয়োজন করেছেন আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি, এবং যারা আজকে অগ্রণী ভূমিকা করেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আগামী দিনে শীঘ্রই আমরা আরও বেশি বড় পরিসরে সভা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খালেক সাহেবকে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি।